সবাইকে স্বাগতম আমাদের নতুন পডকাস্টে। আমরা অনেকদিন পর শুরু আরেকটি নতুন পডকাস্ট নিয়ে আসলাম সবাই। থ্যাংক ইউ বাবার আজ আজকে মোবারক 17 বল। 19 তারিখ 19 তারিখ এপ্রিল মাস, শুক্রবার, রাত 12টা বেজে 59 মিনিট। তো আমাদের সাথে আছে আমাদের প্রিয় সেমাস ভাই, আন্ডার টাইগার ভাই, হিডেন ভাই হ্যালো। এবং আমাদের ভানু সিংহ ভাই আছেন আমাদের কমেন্টে। তো সেমাস ভাই, শুরু করুন। কি অবস্থা আপনার? সবাইকে জানাই ঈদ মুবারক। আমরা আজ ঈদ অনেকদিন ঈদ পরে ঈদ আমাদের আরো শেষ হয়ে গিয়েছে, 3-4 দিন আগে ঈদ শেষ হয়ে গেছে। সরি ভাই, আমি একটু আন্ডার স্লিপ টাইগার ভাই, লাইফের মতো মনে করি। ভাই, আমি একটু প্রতিবন্ধী আর কি, এই জন্য আমি পরে কথা বলবো। আচ্ছা। তো আজকের টপিক কি হিডেন আজকের ভাই? পডকাস্টটা আপনি কিন্তু টপিক গুলো একটু বলুন। প্রিমিয়াম আজকের হবে টপিক ভাই। আজকে আমরা কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে চাই। তো এখন আমরা সেই টপিকের খোঁজে আছি। আপনাদের কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। কি কি ইন্টারেস্টিং টপিক? আপনার তো বলে ইন্টারেস্টিং, কিন্তু টপিক বলতেছেন না। আহ, ভাই আমরা একটা বিনোদন নিয়ে একটা কথা কাজ বলতে করি পারি। ভাই। বিনোদন, আমার মনে হয় যে এখন আমাদের কথা বলা উচিত যে বাংলাদেশে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে কোথায় ঘুরতে যাওয়া উচিত এবং কেন। এটা যদি প্রথম প্রশ্ন করি আমি, তাহলে আমি যদি শুরু করি সবার আগে সেইমাস ভাইয়ের কাছে। সেইমাস ভাই বলেন, বাংলাদেশে কোথায় ঘুরতে যাওয়া উচিত এবং কেন ঘুরতে যাওয়া উচিত, এবং সেটা কোন জেলায় হবে, কারণ সহ বলবেন। ভাই আমার মতে চাঁদপুরে যাওয়া উচিত। কোথায়? ভাই আমার মতে চাঁদপুরে যাওয়া উচিত, চাঁদপুর। কেন? কারণ চাঁদপুরের মানুষ সবাইকে ভালোবাসে। আচ্ছা, এখন বুঝছি আপনার অনেক খারাপ হচ্ছে আপনারটা। খালিদ খারহান, আপনি বললেন কোথায় ঘুরতে যাওয়া উচিত এবং কেন ঘুরতে যাওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশে তেমন ঘুরতে যাওয়ার মতন ভালো জায়গা নাই। আমাদের যদি যেতেই হয় কোথাও, তাহলে আমি মনে করি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, সেখানে যাওয়া উচিত। কারণ চরম ইন্ডিয়া আমাদের ভাই। সে Yes, আমাদের উচিত সেই দেশে যে আহ, তাদের প্রতি সম্মান দেখানো। এবং ইন্ডিয়া অবশ্যই, এছাড়াও কিন্তু ইন্ডিয়া কিন্তু খুবই সুন্দর একটা দেশ। অবশ্যই। এবং রাইট। এবার আমি হিডেন ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই কোথায় ঘুরতে যাওয়া উচিত? আমি আসলে এই ব্যাপারে উম, আমাদের ফারহিদ কারহান ভাইয়ের সাথে একমত। আমাদের দেশ তো ছোটখাটো দেশ, তেমন কোনো বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় না সাধারণত। তো সেই ক্ষেত্রে আমি পার্সোনালি আসলে এটাই সাজেস্ট করি যে আমাদের প্রত্যেককে ইন্ডিয়া ভ্রমণে যাওয়া উচিত। ইন্ডিয়া খুবই একটা সুন্দর দেশ, খুবই বৈচিত্র্যময়। সেখানে আসলে প্রতিটা রাজ্যের জন্য আপনি যদি দেখেন, ইন্ডিয়াতে প্রায় 33 কোটি ভগবান আছে। তো দেখা যায় যে ইন্ডিয়াতে মেবি 27 থেকে 33টার মতো রাজ্য থাকতে পারে। তাহলে আমি বলতে পারি যে প্রতিটা রাজ্যে 1 কোটি ভগবান। তো আমরা সেই ভগবানের আবার দর্শনও পেতে পারি, আমরা সেখানকার ভগবানদের দেখতে পারি। তো হ্যাঁ, ইন্ডিয়াতে ঘুরতে যাওয়া উচিত আমাদের সবার। সিংহ ভাই, আপনি কমেন্টে লিখেন যে কোথায় ঘুরতে যাওয়া উচিত এবং কেন ঘুরতে যাওয়া উচিত। এবার আমি আমার উত্তর দিই। আপনারা তো সবাই বড় জায়গায় যাইতে পছন্দ করেন না, বাংলাদেশ যেহেতু ছোট, আপনারা অনেক বড় জায়গায়, বাংলাদেশের চেয়ে বড় জায়গায় যাইতে ঘুরতে চান, এটাই তো কথা আপনাদের। না, বাংলাদেশের বৈচিত্র্য কম, ইন্ডিয়াতে বেশি, তাই জন্য আমি ইন্ডিয়া সাজেস্ট মানে ওই তো, করেছি। বৈচিত্র্য বিশাল, যত বেশি হবে দেশটা বা জায়গাটা, বৈচিত্র্য তত বেশি থাকবে, তাই তো। জি ভাই, জি। তাহলে আমি বলবো যে সীতার ভুলায় যাও। দুঃখিত, ওখানে অনেক ওটা অনেক বড় এবং ওখানে অনেক বৈচিত্র্য আছে। এটা আমাদের ধন্যবাদ। কই এবার কই আরেক কই কি বললো?
শুনিলাম। আমাদের ভগবান দেবী সীতার বোধহয় ওটা একটা দেশের চেয়েও বড়। ওখানে ঘুরতে যাও, ওখানে বৈচিত্র্য আছে। ওটার মতো বৈচিত্র্য কোনো দেশ বা কোথাও পাবেন না। আচ্ছা, আপনি যে বলছেন সীতা আর অনেক বৈচিত্র্য ওই মানে একটা প্রাইভেট পার্টে, তো সীতাকে আর কি মানে আমি সীতা কার কার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে যদি একটু মানে খোলাসা করতেন। আমি শুনেছি যে আমাদেরকে একটু তথ্য দেয়। আমি দুঃখিত, আমি একটু খারাপ ভাষা ব্যবহার করেছিলাম। আসলে এটি ব্যক্তিগত অঙ্গ বা যৌনাঙ্গ হবে। সীতার যৌনাঙ্গে ঘোরার কারণ হচ্ছে রাবণের যৌনাঙ্গ বেশ বড় ছিল, এবং আমরা জানি বৃন্দাবনে কি হয়েছিল। রাবণ তাকে আহ তার সাথে যদি বলি হার্ট ওর সেই হয়তো হয়েছিল, এবং সেই কারণেই সেই জায়গাটা এখন অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং খুবই বড় এবং বিশাল সুবিশাল একটি জায়গা। আপনি চাইলে সেখানে আপনার পাহাড় সমুদ্র সব দেখতে পারবেন। ওখানে একটা অ্যামাজন জঙ্গল মূলত ওখান থেকে আসছে আর কি, এটাই। আর আমার আমার আহ, ব্যক্তিগত কিছু সোনা গয়না ছিল, ওগুলা কি রাখতে পারবো ওখানে? ওখানে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওখানে চোরও থাকে। ও আচ্ছা। বললাম না দেশের চেয়ে বড় তো, সেখানে হয়তো প্রতিরক্ষা বাহিনী নিয়োগ দেওয়া লাগবে, একটা মন্ত্রণালয় রাখতে লাগবে, ফলে হয়তো আপনি রাখতে পারেন। ওটার ভিতরে একটা ব্যাংক খুলে কিন্তু খারাপ হয় না, ব্যাংকের ভিতরে তারপরে সোনা গয়না রাখলাম। রাখাই যায়। আমি আসলে নিজের সোনাটা সেটা আপনার মানে মতামত আপনি দিতে সোনাটা পারেন। ওখানে রাখতে চাই। হ্যাঁ, আপনি রাইট। আপনি বাংলাদেশে আপনার সোনা রাখলে যেমন হবে, ওখানে সোনা রাখলে তেমনই হবে, কোনো অনুভূতি পাবেন না। সেটা পড়ার হোক কিংবা লাগান হোক, যাই হোক। আমার টপিক ভাই। আচ্ছা, আহ, হিন্দু ধর্ম টপিকটা কিন্তু বেশ ভালো। হিন্দু ধর্ম কেন সত্য, এটা নিয়ে কথা বলা যায়। জি, আমি তাহলে আমি একমত। মিউট করে দিই। হিরেন ভাই কি যেন বলতে চাচ্ছিলেন, বলুন ভাই। না, আমি আমি আসলে একমত, হিন্দু ধর্মটা বেশ বৈচিত্র্যময়। এবং আপনি যদি একটু দেখেন, হিন্দু ধর্ম কিন্তু মানে একটা শান্তির ধর্ম আপনি যদি খুঁজে পান। এই হিন্দুরা কিন্তু সবসময় একটা সুন্দর পিসফুল ওয়েতে তাদের ধর্মটাকে কি বলে সেটা আহ, উল্লাসপূর্ণ তরিকায় হিন্দুরা তাদের ধর্মটা পালন করে থাকে। এবং তারা ঠিক ঠিক। আম, খুব উদযাপন মানে খুবই কি বলে এটাকে আনন্দের সাথে উদযাপন করে। তো হ্যাঁ, হিন্দু ধর্মটা আচ্ছা বেশ আচ্ছা, ভালো ভানু লাগে আমার সিংহ কাছে। ভাই আমাদের কমেন্টে বলেছেন নেপালে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো হয়। কেন ভাই? অবশ্যই। নেপাল? নেপালে গিয়া, নেপালি কেন? আচ্ছা, আমি মেবি একটু নেপালে নেপালি রমণী অনেক ভালো। আমি একটু প্রশ্ন করবো সুইডেন ভাইকে যে ভারত, সরি, দুঃখিত, হিন্দুদের ধর্মের যে উৎসব আপনি বললেন, ওদের তো কথাই আছে 12 মাসে 13 পার্বণ। আপনি বললেন যে তাদের উৎসব তারা আনন্দ করতে পারে, আর আর কি কি যেন বললেন আপনি? জি, তারা বেশ জাঁকজমক ভাবে জাঁকজমকপূর্ণ আড়ম্বর, কি বলতে চাচ্ছি আমি আসলে নিজে গুছিয়ে বলতে পারছি না। মানে তাদের ধর্মটা বেশ সুন্দর, তারা কিন্তু সবকিছুকে একটা উদযাপনের মধ্যে দিয়ে আহ প্রকাশ করে নিজেদেরকে। আহ, তো হিন্দু ধর্মটা বেশ ওরা অনেক বৈচিত্র্যময়। অনেক কিছুই প্রকাশ করে। খুব সুন্দর। খালিদ জি, কারহান, আপনি বলেন আমার হিন্দু মনে ধর্ম হয় কেন? হিন্দু ধর্মতে কোনো প্রেশার নেই। যে যার মতন যা কিছু করতে পারে, এটাই তো ব্যক্তিগত স্বাধীনতা, তাই না? এটাই তো দরকার একজন মানুষের জীবনে। আমি মনে করি এটা একটা মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষের, যে সে স্বাধীনভাবে চলতে পারবে। অন্যান্য ধর্মগুলা যদি আমরা দেখি, যে মানুষকে একটা রুলের মধ্যে ভাই ভাই আটকায় আমার রাখে, একটা বাট প্রশ্ন আছে। যখন আমরা হিন্দু ধর্মটা দেখব, তখন দেখা যাচ্ছে যে মানুষ ফ্রি, তারা যা খুশি তা করছে। হ্যাঁ, রেপ থেকে শুরু করে যা খুশি তা, মানে দেখলেই তো মন ভরে যায় আসলে। জি, ভাই, আমি আমার একটা আসলে প্রশ্ন আছে এখানে ভাই। কিছু অ্যাড বৌদ্ধ করতে বৌদ্ধ চাচ্ছিলাম। ধর্ম পছন্দ, বৌদ্ধ ধর্ম পছন্দ ভানু সিংহ ভাইয়ার। এই জন্য তিনি নেপালে ঘুরতে চান। খুবই ভালো, বৌদ্ধ ধর্ম আমার ভালো লাগে, গৌতম বুদ্ধকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, গৌতম বুদ্ধ অনেক মোটা। আহ গৌতম বুদ্ধ। নাকি গৌতম বুদ্ধটা মোটা? আপনার কথা না স্পষ্ট মানে না। গৌতম বুদ্ধ সে নিজেই মোটা। ওটা বোধহয় মোটা না, ওটা বোধহয়
ছোট, মোটাদের আচ্ছা ছোট ভাই, হয়। আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, গন সীমাজ ভাই। আপনি যে বললেন হিন্দু ধর্মে অনেক স্বাধীনতা, কিন্তু হিন্দু ধর্মে তো একাধিক বিয়ে করার স্বাধীনতা নাই। একাধিক কি করার স্বাধীনতা নাই ভাই? বিয়ে বিয়ে আমাদের আমাদের শ্রীকৃষ্ণ সে নিজেই তো বিয়ে করেছে অগণিত। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে কিন্তু আমাদের একাধিক বিয়ে করার স্বাধীনতা নেই? একাধিক বিয়ে করার স্বাধীনতা নাই। আপনি কি হিন্দু না অন্য ধর্মের ভাই? আপনি এটাও জানেন না? আপনি কিছুই জানেন না। আপনি জেনে আসুন, কারণ আমাদের শ্রীকৃষ্ণ 100-র উপরে বিয়ে করেছে এবং তিনি আমাদের কৃষ্ণ দেবতা, তাকে আমরা অনুসরণ করি। 16,000 ঠিকই করতে হবে। এবং আমার আমাদের আমার ধর্মের আমার ভাই, একটা মধ্যেও কি কথা বলার একটা ছিল। মহৎ। ভাই কৃষ্ণ কি নিগা ছিল ভাই? হিডেন ভাই, জি। হিডেন আচ্ছা, ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? আমি আসলে সেমাজ ভাইয়ের সাথে তাহলে একমত নই। সেমাজ ভাই যে কথাটা বলেছেন সেটা কিন্তু বর্তমানে ভারতীয় আইন অনুযায়ী যদি আপনি একটু দেখেন, তাহলে আহ যদি একজন পুরুষের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে হচ্ছে যে তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় হিন্দু আইন অনুযায়ী, বর্তমান ভারতীয় হিন্দু আইন অনুযায়ী পুরুষ আরেকটি বিয়ে করতে পারবে না যখন তার স্ত্রী জীবিত থাকে। কিন্তু আপনি যদি বিভিন্ন, মানে ভারতে তো অনেকগুলো রাজ্য, তো আপনি যদি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, তাহলে দেখবেন যে সেখানে একাধিক, যেমন পুরুষরা বিয়ে করছে, মহিলারা করতে একাধিক পারবে না। বিয়ে করছে। তো একাধিক বিয়ে করার স্বাধীনতা হিন্দু ধর্মে আছে। তো এটাই আমার সীমাজ ভাইকে জানানো ছিল। হ্যাঁ, ধন্যবাদ। একদম একদম হিডেন ভাই একদম সঠিক কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের হ্যাঁ এই কিন্তু আরেকটা জিনিস, বিধবারাও তো বিয়ে করতে পারে না। কারা? বিধবারা। হ্যালো। আমার মনে হয় বিধবারা বিয়ে করতে পারে, তবে হিন্দু ধর্ম অনুযায়ী আমি মনে করি বিধবাদের কোনো সম্মান দেওয়ার প্রয়োজনীয়তা নেই। যখন তার স্বামী মরে গেছে তখন তাকে আপনি কি অবশ্যই সতীদাহ চিতায় উঠে। প্রথা সমর্থন করেন? জি 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 জি, অবশ্যই। আমি দেখেছি হিন্দু ধর্মে যখন স্বামী মরে যায়, তখন একটা মহিলাকে মাছ মাংস সহ যাবতীয় সকল আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হয়। একটা মহিলার তখন আমি মনে করি একদম সঠিক উপায়ে তাকে যদি দাহ করা হয় চিতায় উঠিয়ে, সেটাই আসলে তার প্রাপ্য, কারণ তার বিধবা হওয়ার অধিকার কেউ দেয়নি। বিধবা হয়েছে সে তার নিজের না দোষে, না, মানে সেটা স্বীকৃতি। স্বামী যেহেতু মৃত্যুবরণ করেছে, স্বামীর সাথে ভালোবাসায় সে মারা যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি জি, এবং তার সিঁদুর রক্ষা করার দায়িত্ব তো তারই ছিল। তাহলে সে কেন কেন সে তার দায়িত্বটা ঠিক মতো পালন করেনি? এটা তো তার দোষ। তো সেখানে আমি মনে করি সতীদাহ অবশ্যই দরকার। আমাদের ভানু সিংহ এই ভাই কিছু ব্যাপারে লিখেছেন, আন্ডার আমি টাইগারুল কারহান ইসলাম ভাই ভাইকে। কি বলেন? আচ্ছা, ভানু সিংহ ভাই সুন্দর একটা কথা লিখেছেন। শ্রীরাম 16,000 নারীদের সাথে যৌন সঙ্গম করেছে, তাহলে তাদের বংশসূত্র এখন কোথায়? কেউ কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে চান? আমি মনে করি এই বিষয়ে আমাদের আহ আমাদের আমাদের আন্ডার টাইগারুল ভাই ভালো বলতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখন আমাদের সঙ্গে নেই। তো আমি একটু যদি অ্যাড করতে চাই এই ব্যাপারে, যে হ্যাঁ, শ্রী নাম শ্রী রাম, একটু দাঁড়ান, আমাদের সম্ভবত আপনার আন্ডার কথা টাইগারুল শোনা ভাই যাচ্ছে আবার না জয়েন। হিডেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, তো আমি যদি শ্রীরাম যে 16,000, সরি 16,000 না, ভানু সিংহজি 16,000 বিয়ে করেছেন। তো শ্রীরামের 16,000 যে বংশধর, সেটা কিন্তু আমরা খুবই খুঁজে পাই আমাদের বর্তমান ভারতীয় আহ, অঞ্চলে। ভারতীয়রা এখন কিন্তু তাদের নিজেদের দক্ষতার পরিচয় সারা পৃথিবী জুড়ে দিয়েছে। তারা যে গোমাতাকে যেভাবে লালন পালন করছে, পূজা করছে। এবং আমি দেখেছি বিষ্ণু না কোন একটা সম্প্রদায়ের মানুষ সম্ভবত হরিণকে পূজা করে। তো আমাদের ভারতের একজন বিখ্যাত সুপারস্টার সালমান খান ভুলবশত বা
বা ইচ্ছাকৃতভাবে একটা হরিণকে কি বলে গুলি করে, যার জন্য ওই ওই সম্প্রদায়ের লোক সালমান খানকে মারতে চায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্ম সহ ভারতীয় উপমহাদেশের যে সকল মানুষের মধ্যে তাদের ধর্মীয় যে অনুভূতিটা কিভাবে প্রকাশ পাচ্ছে। তারা তাদের অনুভূতি রক্ষা, প্রতিটা জীব রক্ষার্থে এখনো আর আর কি একটু বলে, জোরে কথা বলেন হিডেন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার তারা কথা কিছু বুঝি না। গোমাতা সহ তারা গোমাতা সহ যে কোনো প্রাণীর জীবন রক্ষার্থে বেশ আহ, উম, কি বলে সিগনিফিক্যান্ট ইয়া রাখছে, মানে অবদান রাখছে। তো তারাই হচ্ছে রাইট, বর্তমান রাইট। শ্রীরামের বংশধর বলে আমি মনে করি। আচ্ছা, সুন্দর এই উত্তর, সুন্দর উত্তর হিডেন ভাই থেকে। আন্ডার প্রশ্নটা টাইগারুল কি ভাই ছিল? যদি কিছু অ্যাড করতে চান। আমি তো মাত্র আসলাম, আমাকে একটু বলেন প্রশ্নটা। আচ্ছা, ভানু সিংহ ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে শ্রীরাম 16,000 নারীদের সাথে যৌন সঙ্গম করেছে, তাহলে তাদের বংশসূত্র এখন কোথায়? এটার উত্তর যদি কিছু বলতে চান আন্ডার টাইগারুল ভাই। আমি কি দেবো উত্তর? আমার কাছে আছে একটা উত্তর। জি বলেন ভাই। ওদের আসলে কিছু কিছু যারা আছে তারা তারা পিতৃসূত্র এখনো পায়নি। যে জন্য তারা এখন শাহবাগে থাকে। শাহবাগী যারা, তারা হচ্ছে কৃষ্ণর বংশধর। এবং যেহেতু তারা তাদের পিতার সূত্র পায় নাই এবং তারা জানে না তাদের পিতা কে, তাদের বাবা কে, সুতরাং তারা সবাই আসলে শাহবাগ থেকে আসছে এবং শাহবাগেই তাদের সবার অবস্থান। এবং আমরা জানি অনেক শাহবাগী এখন বর্তমানে বাংলাদেশে আছে। পুরো বাংলাদেশ এখন শাহবাগ হয়ে গিয়েছে। আচ্ছা, আমার একটা আমার মনে প্রশ্ন হয় আছে। যেহেতু আমার মনে হয় যেহেতু আহ, গরু হলো গিয়ে শ্রীরামের মা, তাহলে তার বংশধর হলো গিয়ে প্রতিটি গরুর ছানা হলো কথা গিয়ে। ঠিক কিন্তু বলেছেন ভানু সিংহ ভাই। তিনি লিখেছেন, তিনি কি শুধু মানব নারীদের সাথেই যৌন সঙ্গম করেছেন নাকি নারী পশুদের সাথেও করেছেন, যেমনটি আমাদের গোমাতা? অবশ্যই সবাই এটি ভাবে। আমি তো বললাম একবার শাহবাগী, এবং এই যে খালিদ খারহান বললেন গোমাতা। এবার হিডেন ভাই আপনি কিছু বলেন, কি হতে পারে তাদের বংশধর? আচ্ছা, আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে হিন্দু ধর্ম কিন্তু বর্তমানে অনেক হিন্দু ধর্ম মানে ধর্মাবলম্বীদের দেখা যায় যে তারা আহ নিরামিষ ভোজী হয়ে থাকে, অর্থাৎ তারা আমিষকে সর্বক্ষেত্রে বর্জন করে। ইভেন তারা আচ্ছা, দুধ, আমার একটি প্রশ্ন ডিম আছে। এগুলোও খায় না। আমার একটি প্রশ্ন আছে। আমি 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 যেহেতু একজন সনাতন দিন হব নতুন, আমি যদি বিবাহ করি, আমি আমার স্ত্রীকে সিঁদুরের পরিবর্তে কি তার সাইকেল বা পিরিয়ডের রক্ত লাগাতে পারবো কপালে? আমার মতে পারা হ্যাঁ, উচিত, কারণ যেহেতু লাল এখানে রং। পণ্ডিতদের মধ্যে একটা ডিসপিউট আছে যে এটা হবে কি না হবে। আহ, বেশিরভাগ পণ্ডিতরা বলে যে হবে, যেহেতু আহ, সেই রক্তটা হলো গিয়ে পবিত্র রক্ত, আমাদের বোনদের যৌনাঙ্গ থেকে নির্গত হয়। তো আমরা তো বেশিরভাগ কখনো পণ্ডিত মশাইরা মনে করেন যে এটা পবিত্র, এবং এটা দিয়ে যদি সিঁদুরের জায়গায় দেই তাহলে বিয়েটা সম্পন্ন হবে। জি। Yes, ধন্যবাদ। কিন্তু আমাদেরকে বোন মানেন, আপনি বোন বলছেন কেন? তা বোন জাতি না, মেয়েরা স্ত্রীর জাতি আমাদের ধর্মে। আমার সরি, একটা আমার কথা জানা বলার ছিল। ছিল। জি বলুন। হ্যাঁ বলেন ভাই, হিডেন ভাই। তা হচ্ছে যে আহ, আমি আমি দেখেছি বিভিন্ন ভারতীয় সিনেমায় যে হিন্দুরা আহ, সম্ভবত কোনো স্যানিটারি প্যাডের মধ্যে ওই রক্ত মাখানো একটা স্যানিটারি প্যাডকে তাদের মন্দিরের দেয়ালে ঝুলিয়ে রাখে একটা পবিত্রতার প্রতীক হিসেবে। এবং অনেক সময় দেখা যায় যে কুসংস্কার বশত অনেক সময় মেয়েদের যখন সাইকেল চলে তখন তাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, তো সেখান থেকেই তাদের প্রতিবাদ জেগে ওঠে। মন্দিরের দেয়ালে এরকম স্যানিটারি প্যাডে ওই রক্ত মাখানো আহ, অবস্থায় ঝুলিয়ে রাখা। তো সেটা অপবিত্রতা, যেহেতু এটা পবিত্রতার প্রতীক, তাহলে অবশ্যই এই রক্ত যদি সিঁদুর হিসেবে মাঙ্গে লাগানো হয়, মানে সিঁথিতে লাগানো হয়, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, বিবাহ হবে। এইটা কিন্তু একটা সুন্দর দিক হিন্দু ধর্মের, যে হিন্দু ধর্ম চেঞ্জ হয় দিনের সাথে সাথে, আহ, পরিবেশের সাথে সাথে, অবশ্যই। যুগের সাথে উই সাথে উইল। হিন্দু ধর্ম চেঞ্জ হয়।
এবং তাল প্রিভিলেজ। মিলিয়ে সময়ের চলতো। সাথে সাথে আর আনলাইক আনলাইক কিছু ধর্ম, হ্যাঁ যেই ধর্মে হলো গিয়ে মানে চেঞ্জ হয় না, রিজিড ধর্মগুলা আগের সেই পুরানো নিয়ম নিয়ে পড়ে থাকে কিছু কিছু ধর্ম। বাট হিন্দু ধর্ম, লুক এট দিস রিলিজিয়ন হ্যাঁ ম্যান, মানে এত আমার সুন্দর, মানে শুধু চেঞ্জ হয়। অন্যান্য অন্যান্য ধর্মদের শিক্ষা উচিত এই ধর্ম থেকে। ভালো একদম সিংহ ভাই, ভাই সীমাজ ভাই। খুবই ভালো সিংহ ভাই যখন কিন্তু করোনা খুবই জ্ঞান। ছিল তখন তারা কিন্তু করোনা ভাইরাসকেও পূজা করতো, সেজন্যই কিন্তু আজ আমরা করোনা রেসপেক্ট হিন্দু ধর্ম ভাই, ডব্লিউ হিন্দু ধর্ম। ভালো সিংহ ভাই লিখেছেন, মেয়েদের পবিত্র শ্রাপ কি, শ্রাপকে কি পান করার কোনো। আমার মনে দুঃখিত। হয় ভানু সিংহ ভাই ভালো একটা প্রশ্ন করেছেন যে মেয়েদের ঋতুস্রাব যেটা, সেটা কি পান করার কোনো বিধান আছে? ভানু সিংহ ভাই একটু উইয়ার্ড ফ্যান্টাসি, বাট আমরা জানতে চাই হিডেন ভাইয়ের কাছ থেকে যে এটার আমার মনে পান হয় করার কোনো এটা বিধান আছে অনেক কিনা। এটা অনেক পবিত্র একটি বিষয়। কেউ কি এটার উত্তর দিতে চান? ভাই বলেন। আমি আমি বলতে চাচ্ছি, তা জি হচ্ছে বলেন। যে আপনি যদি দেখেন, আপনারা যদি দেখেন যে এটা একটা পবিত্র আবার জিনিস, দেখি আবার অবশ্যই। খাই। আচ্ছা, আপনারা যদি জেনে থাকেন যে এটা একটা পবিত্র জিনিস, তাই না? এর সাথে তো কারো দ্বিমত নেই তাহলে, তাই না? জি জি, কারো কি দ্বিমত আছে? কারো দ্বিমত। না না, নেই নেই। অবশ্যই দ্বিমত নেই। আমি তো তাহলে খাবো। তাহলে আমি মনে করি প্রথমে আমাদের এই শ্রাপটা কালেক্ট করতে হবে, তারপরে সেটা যদি আমরা একটু পূজা করে নিই তাহলে সেটা আমার মনে আরো হয় একটা পবিত্রতা মানে ছড়িয়ে পড়বে। তারপরে সেটা পান করাটা উপযোগী উপযোগী হিসেবে আমরা পান করতে পারবো। এক্স্যাক্টলি ডাবের এক্স্যাক্টলি। ট্যাঙ্কি ডাবের ট্যাঙ্কি থেকে পান পান করা উচিত, বালতি বালতি স্টাফ পান করা উচিত আমাদের। এবং আমি মনে করি যে আর গোমাতারও শ্রাপ হয় এবং সেই শ্রাপটা পান করা আরো বেশি আর কি কারণ নারী পুণ্যের আমাদের কাজ হয়। যুক্তিযুক্ত, রাইট। নারী দেবীর জাতি, স্টাফ পান করলে আমরা রোগমুক্ত হবো আমার বিশ্বাস। সীমাস ভাই যদি কিছু বলতেন এটার এটার উপর। সীমাস ভাই অনেকক্ষণ চুপ হয়ে আছেন, একটু কথা বলেন ভাই, সীমাস ভাই। জি ভাই, কি ব্যাপারে বলবো ভাই? আমি একটু এই যে ডিস্টার্ব ভাই ফিল করছি। ঋতুস্রাব পান করার বিধানের উপরে একটু কিছু যদি ও বলতেন। ও আচ্ছা। না, এটা আসলে অন্যান্য খাবারের সাথে মিক্স করে খাওয়া যায়, হয়তো এটা ভালোই হবে আমাদের। হ্যাঁ, এটা সস হিসেবে কিন্তু কিন্তু খারাপ ঝোল হবে না, তুই সমোসার সাথে হ্যাঁ, আমরা। সস হিসেবে কিন্তু ঝোল ভালো হিসেবে। হয়। আমি মনে গরুর করি, কালো আমি ভুনাতে তবে একটু কিন্তু দিলে পুষ্টি মজা পাই হবে। ভাই। না না ও না না, কি সরি, বলছেন আপনি? আমার মতে সরি সরি ভাই। করাই আমি যায়। মনে করি গোবরের কাবাবের সাথে এটাকে যদি সস হিসেবে খাওয়া হয় সেরা হবে। হ্যাঁ, একটা একটা রেসিপি দেখলাম ভাই ওদের, বুঝছেন? 1 কেজি দুধ, 1 চামচ গোবর, 2 চামচ রুয়াবজা, আর 5 চামচ চিনি দিয়ে সুন্দর একটা মিল্ক শেক বানাইলো। বড় এটাই তো। বাপের মেয়ে, জুসের নাম। ও ভাবে পোলাই খায়। আমার মনে হয় আচ্ছা যে আমার, আমাদের ভারতের দিকে যাওয়া উচিত। হ্যাঁ আচ্ছা, আমাদের আর মাত্র 6 মিনিটের মতন আছে বোধহয় মিটিংটা। র্যাপ আপ করবো এখন নাকি আর একটু কথা বলবো আপনাদের? আমি অবশ্যই একটা কথা বলবো। জি জি বলেন ভাই, আন্ডারটেকার ভাই কোন। আমি আমার একটা খুবই প্রশ্ন ছিল, অনেক বড় ধরনের একটা প্রশ্ন। বলেন ভাই। আচ্ছা, আমাদের আমাদের পুরাণে পুরাণে আমাদের পুরাণে লেখা আছে যে আহ যদি মহাদেবের বীর্য কোন নারী ধরতে পারতো তাহলে সে চিরদিন স্বর্গে চলে যেত। তাহলে কি আমি যদি মহাদেবের কবর খুঁজে সেখান থেকে তাকে দিয়ে আহ হস্তমৈথুন করিয়ে তার বীর্য নিয়ে এসে সকল নারীদের খাইয়ে দেই, তাহলে কি ভালো হবে বিষয়টা? হিডেন ভাই যদি কিছু বলতেন। আচ্ছা, মহাদেবের বীর্য, এই বিষয়টা কিন্তু বেশ আহ, দারুণ। দেখুন, মহাদেব তো মহান, অবশ্যই মহান।
তাহলে কন্যার বীর্য কি কি কালো নাকি বেগুনি নাকি সাদা? হইতে পারে তাতে 6 রং আছে, 6টি নিগার বীর্য। রংধনু। আমি মনে করি তাদের 6 রং থাকতে পারে। যেহেতু তিনি মহাদেব, তার বীর্যটাও মহানই হবে। এবং যদি এটা খাওয়ার মাধ্যমে আহ, এটা খাওয়ার মাধ্যমে যদি আপনি স্বর্গবাসী হতে পারেন, তাহলে কেন খাবেন না? এবং কেন আপনার স্ত্রী সহ স্ত্রী জাতিকে কেন খাওয়ানো হবে না? এবং আপনারা যদি আহ, আমার যে ডিসপ্লেতে যে পিকচারটা ভাসছে সেটা দিকে একটু তাকান, তাহলে দেখবেন যে মহাদেব আসলে কাউকে কারো বীর্য খাচ্ছেন কি খাওয়াচ্ছেন এমন কিছু একটা হতে পারে। আপনারা দেখতে পারেন চাইলে আমার ডিসপ্লে করা পিকচারটা। হ্যাঁ, মহাদেব খাচ্ছে দেখা দেখান যাচ্ছে দেখান। আসলে। মহাদেব কি ভালো খায়? আমার মুখ মনে হয় যে মহাদেব খেয়ে খেয়ে বীর্য উৎপাদন করেন, কারণ বীর্য তো উৎপাদন করতে মহাদেব গেলে কিছু অন্যেরটা খাবে। খেয়ে নিজে তৈরি করেন, দ্যাটস নিজে সামথিং এলস। পাকস্থলী থেকে বের করে। উনি তো মহান, পাকস্থলী থেকে বীর্য বের করে। আপনি মহান হলেও মানে সরি, মহাদেব মহান হলেও তাকে কিছুদিন ইনপুট দিতে হবে, না হলে আউটপুট কিভাবে আসবে? অবশ্যই কিছু ইনপুট দিতেন তিনি, তারপরে সেখান বলুন থেকে তো আউটপুট। আপনারা, মহাদেবের সাপ কয়টা? সীমাজ ভাইয়ের কথাটা বুঝতে পারিনি আমি আসলে। মহাদেবের সাপ মহাদেবের কয়টা ভাই? সাপ কয়টা? আমি মনে করি মহাদেব আসলে সাপ নেই, সাপের জায়গা থেকে শুধু শুধু বীর্য বের হয়। মহাদেবের না কোনো না, সাপ নাই। মহাদেবের মাথার উপরে একটা সাপ আর নিচে আরেকটা সাপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তা আমি যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারি। নিচে একটা বড়, উপরে একটা চিকন। আমার তো মনে হয় উপরেরটা বেশি বড়, নিচেরটা একটু বেশি ছোট। ওনার সাপই নাই আমার মনে হয়। একটা আছে গলার মধ্যে। না না, ওনার একটাই সাপ আমার মতে। ওনার একটাই সাপ, সেই সাপটা হচ্ছে ওনার মাথায়। তাহলে কি তো ওনার তো মাথায় মহাদেব এত 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 হিন্দু নারী কোন সাপকে পূজা করে? সেটা সাপকে পূজা করে না, সেটা লিঙ্গকে পূজা করে, তা হচ্ছে শিবলিঙ্গ। ও আপনি কিন্তু সরি আমাদের, সরি ভাই, আপনি কিন্তু মাথায়? আমি দেবতা আসলে দেবী নতুন দিয়ে, বুঝি না। উনি যদি মারাই দেবতা। যান তাহলে ওনার ওনার লিঙ্গটা কিভাবে এখন আছে? তো কেউ ওনার লিঙ্গ কি কেটে দিয়েছিল কোনো নারী রাগ বসে? আমার মনে হয় ওনার লিঙ্গ দিয়ে অনেক নারী গর্ভবতী হতে পেরেছিল, যার জন্য সকল নারীদের তার পূজা করা উচিত। আচ্ছা, আমার একটা প্রশ্ন আমার ছিল। মনে হয় আমার মনে হয় এটাকে ডিল্ডো হিসেবে আচ্ছা ঘরে আচ্ছা, ঘরে আমার মতে শুধু ছেলেরাই কেন সেটা পূজা করবে না? হ্যাঁ, এখন তো আগে সমান বসবেন, সমান যুগ, আমার সমান সমান অধিকারের লিঙ্গ যুগ। বুঝবেন। শ্যামাল ভাই বসুন মহান লিঙ্গের মহাদেবের লিঙ্গে। আমার আমার না একটা হ্যাঁ, প্রশ্ন আমি ছিল চাই। আসলে। করুন হিডেন ভাই, ভাইয়ের একটা লিঙ্গে প্রশ্ন বসুন। ছিল, হিডেন ভাইয়ের প্রশ্নটা আমরা শুনতে চাই। তা হচ্ছে যে আপনারা যদি দেখেন শিবলিঙ্গ, বুঝলাম লিঙ্গের পূজা করা হচ্ছে, কিন্তু সেখানে দুধ কেন ঢালা হয়? মানে হ্যাঁ ঠিক আছে, কিন্তু লিঙ্গের পূজা করলে ভালো সন্তান উৎপাদন হতে পারে, কিন্তু দুধের সাথে লিঙ্গ পূজার সম্পর্কটা কি? আপনারা যদি একটু অনেক বলতেন। ভাই, গভীর সম্পর্ক ভাই, আপনি দুধও বুঝবেন। সাদা, ওইটাও সাদা। দুধ না দেখলে লিঙ্গ দাঁড়ায় না। আহ, আচ্ছা। সঠিক, সঠিক না, উত্তর। দুধটা আসলে মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, যেহেতু এতগুলো বীর্য কোথা থেকে আনা অসম্ভব। তো দুধ ঢেলে বোঝানো হয় যে বীর্য মানে ওখান থেকে নির্গত হচ্ছে। আহ, শেষ হয়েও হলো না আচ্ছা, শেষ। আহ, কারণ যেহেতু অনেকদিন পর আমরা পডকাস্টটি করতেছি, তার জন্য ভাবলাম যে 1 ঘন্টার পডকাস্ট আপলোড করা হোক। তাই আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার জন্য। আরো করবো আমরা পডকাস্ট, এখন শুরু করতে যাচ্ছি। তো আমরা আগের টপিকে ছিলাম হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম। হিডেন ভাই কন্টিনিউ করেন। আহ, আমাদের ভানুসিংহ ভাই একটা কথা বলেছিলেন যে মেয়েদের 2টা শিবলিঙ্গ অলরেডি আছে, যেখান থেকে অটো দুধ বের হয়, মানে সেটা তার জন্য আর পূজা করা লাগে না। তো কথাটা আমার কাছে বেশ দারুণ লাগলো। তো আমি আসলে কথাটার আধ্যাত্মিক অর্থটা বুঝতে আপনাদের সাহায্য চাচ্ছি। হিডেন ভাই সাহায্য চাচ্ছেন? আমাদের মধ্যে কেউ কি ইন্টারেস্ট আছে এটা ব্যাখ্যা করার জন্য? এনিওয়ান? আন্ডার টাইগরুল ভাই সম্ভবত এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ উনি বলুন চাইলে আনন্দ ভাই। ওদিকে সমাজ
আচ্ছা, আমি আমার কথা কি শোনা যাচ্ছে? জি, যাচ্ছে, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আমি যেটা বলবো, ভানু সিং ভাই বললেন যে মেয়েদের দুটো শিবলিঙ্গ আছে, এবং সেটিকে আমার মনে হয় শিবলিঙ্গ, মেয়েদের যে শিবলিঙ্গ ওটা যদি আমরা একদম এটাকে যদি আমরা একটা প্যারাবোলা চিন্তা করি, তাহলে তার ওই যে একটা একদম লাগানো একটি বিন্দু আছে শেষের দিকে, ওটা কিন্তু একটা নিপল, নিপল টাইপের কিছু একটা। কিন্তু আপনি যদি খেয়াল করবেন যে শিবলিঙ্গতে কিন্তু সেটা নাই। আবার যদি আপনি খেয়াল করেন শিবলিঙ্গ কিন্তু কালো। আবার কিছু কিছু মেয়ে আছে যারা এমন কিছু পৃথিবীতে বিশ্বাস করে যে পৃথিবীর আসলে অস্তিত্বই নেই, বা যেটাকে বলা হয় ফ্ল্যাট আর্থ। তো সেই সকল ফ্ল্যাট আর্থ বিলিভার মেয়েদের কিন্তু শিবলিঙ্গ গুলো সেরকম বড় না। সুতরাং আমার মনে হয় যে শুধুমাত্র কালো এবং বাস্তি মেয়ে যেগুলো, যারা, ওদেরই শিবলিঙ্গ থাকতে ওখানে। এবং অবশ্যই এখানে তারা যদি তাদের পিরিয়ডের রক্ত দিয়ে দুটো দাগ দেয় দুই দিকে, তাহলে লাল হয়ে যায়। বাগতি মানে আপনি আচ্ছা, আন্ডারটেগল ভাই, সীমাজ ভাই কিছু বলতে চাচ্ছেন? সীমাজ ভাই, আপনার আর্গুমেন্টটা প্রেজেন্ট করুন। সীমাজ ভাই, প্লিজ। উনি কিছু বলবে না, উনি বাদ দেন ওনার আচ্ছা, কথা। সীমাজ ভাই কোথায় মরে গেছেন? আন্ডারটেগল ভাই কন্টিনিউ করেন। তো হ্যাঁ, যেটা বললাম যে বাস্তি যারা কালো এবং বাস্তি, তাদের গুলো অবশ্যই শিবলিঙ্গের মতো। এছাড়া নর্মাল ফর্সা এবং ফ্ল্যাটার বিলিভার মেয়ে যারা, তাদের অবশ্যই শিবলিঙ্গের মতো হবে না, এবং তাদেরটা ধরতে খুবই নরম। এটাও আমাদের বিবেচনা করতে হবে। এবং এটাই আর কি। সুন্দর সুন্দর একটা যুক্তিযুক্ত কথা বললেন আন্ডারটেগল ভাই, যে কালো এবং বাস্তি মেয়েদেরই দুটো শিবলিঙ্গ থাকবে, এবং এর বাহিরে যারা আছে তাদের কিন্তু শিবলিঙ্গর আহ, যেই বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি পূরণ করতে পারবে না। অবশ্যই পারবো না, তাহলে এবং এটি কিন্তু আমি একটি সূত্র দাঁড় করাবো 2030 সালে, এবং সেই বইটি প্রকাশিত হবে। আন্ডারটেগল ভাই 2030 সালের বই প্রকাশ করবেন। আমাদের প্রিয় আন্ডারটেগল ভাই বই প্রকাশ করবেন, আমরা সবাই কিনবো আশা করি। হিরেন ভাই, যদি কিছু বলতে চাচ্ছেন আপনি। বইয়ের দাম হবে 69 টাকা। আমি আমি আসলে জানতে চাচ্ছিলাম বইটির নাম কি হবে। আন্ডারটেগল ভাই, বইটির নাম? বইটির নাম হবে দুধ কেন শিবলিঙ্গ, দাম হবে 69 টাকা। জি, বাহ, আবার বেশ নামটা কম একটু দামে একটু পাবো। রিপিট করেন। দুধ কেন শিবলিঙ্গ, এবং সেটি আমি 6/9/2024 প্রকাশিত, 2030 প্রকাশিত করব। আমরা সবাই ভাই অপেক্ষায় আছি দিতে আপনার বই পারবো না, পড়ার জন্য। উনসত্তরেই সীমাস প্রকাশ ভাই, করে আপনি না যদি কিছু একবারে। বলতে চান, সীমাস ভাই বলেন। হ্যাঁ, 2069-ই প্রকাশ করুক একেবারে। না, 2069 একটু দেরি হয়ে যাচ্ছে না? এটা তো অনেক আগ্রহ নিয়ে তারা সবাই বসে আছে, কবে আমি এটি প্রকাশ করবো, এর নিয়ে আমি খুবই ব্যাখ্যা করে লিখবো। আপনি তো কথা বলেন কেন? আমরা ঝগড়া না করি। আর আহ, একটু অন্য টপিকে যাওয়ার চেষ্টা করি এখন। সীমাস ভাই, আপনার আপনার কাছে কোনো টপিক আছে? ভানু সিংহ ভাইকে জিজ্ঞেস করেন, উনি ভালো ভালো টপিক দেন আমার। জি, আমাদের ভানু কমেন্ট সিংহ ভাই যত বোধহয় ভানু মরে সিংহ গেছেন, ভাই। উনি কিছু লিখছেন না। আমাদের, আপনারা যারা জানেন না, আমাদের কমেন্টে আমাদের প্রিয় ভানু সিংহ ভাই আছেন, যিনি বিভিন্ন টপিক তুলে ধরেন। আহ, তো হ্যাঁ, কমেন্ট যোদ্ধা হিসেবে। জি, কমেন্ট যোদ্ধা হিসেবে, আপনারা কিবোর্ড যোদ্ধা আপনারা কেউ আমাদের যদি ভানু সিংহ ভাই। ইউটিউবে থাকেন তাহলে আমাদের কমেন্টে আসতে পারেন। শ্যামাস ভাই, একটু কমেন্টগুলো জোরে কথা দরকার বলেন, পড়া আমাদের জন্য আছে। শুনতে সুবিধা হবে। হ্যাঁ, যারা আর কি ইউটিউব থেকে শুনবে তারাও আমাদের এই কমেন্টে আসতে পারে, জয়েন হতে পারে। জি, অবশ্যই যারা ইউটিউবে বর্তমানে দেখছেন, আপনারা কমেন্টে লিখুন যে আই অ্যাম ইন্টারেস্টেড অ্যান্ড উইল কন্ট্যাক্ট ইউ। আপনি যদি আপনাদের আপনাদের জিমেল অ্যাড্রেসটা লিখে দেন, তাহলে আমরা জিমেলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, এবং পরের এপিসোডে যদি পারি আমরা অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব, এবং আপনিও থাকতে পারেন আমাদের পডকাস্টের ভিতরে। থ্যাংক ইউ। ওকে, এখন যদি একটু অন্য টপিকে কথা বলতে চাই, কারো কাছে কোনো টপিক আছে যেটা নিয়ে আপনারা কথা বলতে চান? এনিওয়ান? জি জি, আচ্ছা, ভানু আমার সিংহ কাছে। ভাই একটা একটা কথা লিখেছেন, ভানু সিংহ ভাই একটা কথা লিখেছেন। আমাদের কিবোর্ড যোদ্ধা ভানু সিংহ ভাই, খ্রিস্টান ধর্মের কিছু সৌন্দর্য আছে, সেগুলো যদি ব্যাখ্যা করতেন।
কেউ কেউ কে 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 আগে ব্যাখ্যা করতে চান এখান থেকে? এনিওয়ান? খ্রিস্টান ধর্ম আপনি তো স্কুলে সুন্দর না ভাই। ভয় পাই। সীমাজ ভাই আগে কথা বলতে চাচ্ছেন। সীমাজ ভাই বলুন। না ভাই, আমার কাছে খ্রিস্টান ধর্ম তেমন সুন্দর লাগে না ভাই, হিন্দু ধর্মই সেরা। সীমাজ ভাইয়ের কাছে খ্রিস্টান ধর্ম পছন্দ না। আহ, আমাদের আন্ডার টাইগারুল ভাই কিছু বলতে একটা চেয়েছিলেন, জিনিস ভালো লাগে যদি ভাই, একটা বলতেন। জিনিস ভালো লাগে, সীমাজ ভাই আপনি আপনি একটা এখন জিনিস ভালো লাগে। সীমাত ভাইয়ের সাথে আন্ডার আমি টাইগারুল ভাই একমত। কথা বলুন আগে, তারপর আপনি কথা অবশ্যই আমি সীমাত ভাইয়ের বলার সাথে সুযোগ একমত। পাবেন। ভাই কারণ খ্রিস্টান একটু ভাই ধর্মের, আমাকে একটু বলতে দাও। আমার একটা আচ্ছা জিনিস বলুন। ভালো লাগে যে চার্চে বসে মদ খাওয়ার ব্যাপারটা আমার খুব ভালো লাগে ভাই, এটা একটা স্বাধীনতা। আচ্ছা, ঠিক আছে। আন্ডার টাইগারুল ভাই এখন আপনি কথা বলেন। আমি তার সাথে শুরুর দিকটা একমত যে যেহেতু খ্রিস্টানরা কোনো পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা বা কোনো ধরনের শিবলিঙ্গ নিয়ে খেলে না, বা কোনো ধরনের যৌনতা নেই তাদের মধ্যে, আমার কাছে তাদের ধর্ম একদম ভালো লাগে না। এবং আমি যে যৌন যেখানে আমি সেখানে, সুতরাং আমি একজন হিন্দু হিসেবে বলি যে খুব ভালো লাগছে আমার যে সে খ্রিস্টান ধর্মকে অপমান করছে। আমি অপমান করবো, ভালো লাগে না আমার। আর হ্যাঁ, চারটে মদ খাওয়ার ব্যাপারটা এবং নারী পুরুষের সেক্সের বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি একজন সেক্স আগ্রহী মানুষ। হ্যাঁ, এই দিকটা কিন্তু আমরা হিন্দু ধর্মেও দেখতে পাই। হোলিতে আমরা দেখি যে হিন্দু ধর্ম ভাং এটা যেটা, সাবজেক্ট। ওটা খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু মানে ওই ঘাটতিটা পূরণ করতে পারি, চার্চের মদ খাওয়ার ঘাটতিটা। তো হিন্দু ধর্ম কিন্তু এখানেও এগিয়ে আছে। আচ্ছা, হিরেন ভাই এটার ব্যাপারে যদি কিছু বলতেন, এই তথ্যের উপর। আপনারা যদি একটা জিনিস দেখেন, হিন্দুদের একটা খুবই মনে হয় যতদূর। খুবই দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে হোলি উৎসব, যেটা তারা বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই উদযাপন করে থাকে। এবং সেই হোলি উৎসবে কিন্তু তারা ভাং নামক সম্ভবত আহ, একটা নেশা জাতীয় দ্রব্য পান করে। এবং আপনারা যদি দেখেন তাহলে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও একই মানে কিছু সিমিলার জিনিস খুঁজে পাওয়া যায়। তা হচ্ছে খ্রিস্টানরাও আপনার এর তাদের ধর্মীয় যে সকল উৎসবগুলো রয়েছে, যেমন বড়দিনের কথাই বলুন বা বিভিন্ন রকমের যে হ্যালোইন, এগুলো সম্ভবত পশ্চিমা কালচার, তাও আমি এটাকে খ্রিস্টানিটির মধ্যে অ্যাড করতে চাই। তো যাই হোক, এই সময়গুলোতে আপনারা দেখবেন যে তারা মদ সহ আহ, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করছে। তো এই জিনিসগুলো যেহেতু সিমিলারিটি পাওয়া যায় এই দুটো জিনিসের মধ্যে, তাই আমার কাছে খ্রিস্টান ধর্মের এই দিকটাও ভালো লাগে। তবে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আরেকটা দুষ্ট দিক যেটা আমার কাছে খুবই কষ্টদায়ক লেগেছে, তা হচ্ছে যে একটা খ্রিস্টান মহিলা সে যদি নিজের হেড বা মাথা কভার না করে কাপড় দিয়ে, তাহলে সম্ভবত বাইবেলে আছে যে তার মাথা কেটে দেওয়া। তো এই জিনিসটা আমার কাছে খুবই দুঃখের লাগে যে একটা মেয়ে তার মাথা কভার করবে কি করবে না সেটা তার ব্যাপার, এভাবে কেটে দেওয়ার অধিকার তো কেউ রাখে না। তো এটা খুবই দুঃখদায়ক। এক্ষেত্রে আবার হিন্দু ধর্ম এগিয়ে, তারা মেয়েদের শরীরের প্রতিটা যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তা প্রকাশ করতে উৎসাহ যোগায়। এবং তারা তা পূজার মাধ্যমে যে প্রতিটা অঙ্গই পবিত্র তা আমাদের সামনে প্রমাণ করে। তো খ্রিস্টান ধর্মের খারাপ দিক হচ্ছে হিন্দু ধর্মের সাথে এই দিকটা না মিলা। যে জিনিসটাই হিন্দু ধর্মের সাথে মিলবে না সেটাই অবশ্যই খারাপ দিক। আর ভালো দিক তো অবশ্যই যা হিন্দু ধর্মের সাথে মিলে, যেমন নেশা জাতীয় দ্রব্য পান এবং অবাধ যে যৌন কর্মকাণ্ড, যদিও এগুলো কিন্তু বাইবেলে নেই, তবুও খ্রিস্টানরা এই জিনিসগুলো পালন করে। আমি মনে করি হিন্দু ধর্ম থেকে উদ্বুদ্ধ হয়ে তারা এই ভালো জিনিসটা গ্রহণ করেছে। ধন্যবাদ। জি, একদম। এবং আমরা যদি হিন্দু ধর্মের মূর্তিগুলো দেখি, আমাদের দেবীদের মূর্তিগুলো দেখি, সেখানে কিন্তু আমরা এক্সপ্লিসিটলি দেবীদের যৌনাঙ্গ এবং দুধ, এগুলি দেখতে পারি। সো এখান থেকেও কিন্তু হিন্দু ধর্ম প্রমোট করে যে ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতা সব হিন্দু ধর্ম কিন্তু এভাবে প্রমোট করছে এবং এগিয়ে আছে বাকি সব ধর্মদের থেকে। আচ্ছা, এরপরে আমার একটা যদি, প্রশ্ন। হ্যাঁ, প্লিজ। আমার কাছে আন্ডারটেগল ভাই আমার কাছে কোয়েশ্চেন। একটা টপিক ছিল ভাই। আচ্ছা, আন্ডারটেগল ভাই আগে প্রশ্ন করতে চেয়েছেন। সীমাজ ভাই একটু আপনিও সময় পাবেন। আন্ডারটেগল ভাই প্লিজ কন্টিনিউ। আচ্ছা, শিবলিঙ্গের কন্ডমের সাইজ কত?
আপনি কি শিবলিঙ্গের মূর্তির কথা বলছেন নাকি লিটারালি শিবলিঙ্গের কথা বলছেন? দুইটা কিন্তু ডিফারেন্ট। আমি বলছি হচ্ছে শিবের যে আসল লিঙ্গটা, সেটি আসলে কন্ডম পড়তো নাকি? আমার মত অনুযায়ী সেই কন্ডোমের সাইজ, এত ছোট সাইজ মার্কেটে আছে নাকি আমি শিওর না। হিডেন ভাই যদি কিছু বলতেন। আচ্ছা, সীমাস ভাই আগে কিছু বলেন, আপনি অনেকক্ষণ চুপ হয়ে আছেন এই ব্যাপারে, যে না ভাই, শিবলিঙ্গের আমার আসল লিঙ্গের সাইজ আমার কত মতে হবে কন্ডোমের। আমার মতে এটার এটার সাইজ ব্যাখ্যা করা যায় না, কারণ উনি কোনোদিন এটা পরেন নাই। উনারটা ছিল উন্মুক্ত সবার জন্য, সকল নারীদের জন্য। হুম, সুন্দর, সুন্দর ইনসাইট। হিডেন ভাই, আমি আসলে সীমান্ত ভাইয়ের সাথে একমত। হিডেন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বললে সবাই আমি শুনতে পাবে। আমি আসলে আমি আসলে হিডেন সরি সেইমাস ভাইয়ের সাথে একমত। তা হচ্ছে যে তার যেহেতু তিনি শিব এবং তার লিঙ্গের পূজা প্রতিদিনই আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে, তাই আমি মনে করি এখনো যেমন সেটা সবার জন্য উন্মুক্ত, যে তিনি যতদিন বেঁচে ছিলেন শিব ততদিনও সেটা সবার জন্য উন্মুক্ত ছিল, সকল নারী পুরুষ সকল না না না, আপনি আপনি লিঙ্গের। এখানে কি বলতে চাচ্ছেন? উনি কি মারা গিয়েছেন? উনি তো মরতে আহ, পারেন না ভাই, উনি তো একটা সত্তা। আচ্ছা, যদি তিনি না মরে থাকেন, আহ, হয়তোবা তিনি বেঁচে আছেন, তবে পৃথিবীতে নেই। তিনি হয়তোবা নরক সরি স্বর্গে হয়তোবা আছেন। আহ, তাই আমি আপনার সাথে একমত যে তার যৌনাঙ্গটা সকলের জন্য উন্মুক্ত ছিল, তার জন্য কোনো কন্ডম, কোনো আবরণ, কোনো দরকার ছিল না। আচ্ছা, আমাদের ভানু সিংহ ভাই একটা কথা লিখেছেন। আমরা ভানু সিংহ, আমাদের প্রিয় কমেন্ট যোদ্ধা, কিবোর্ড যোদ্ধা ভানু সিংহের কথাটা একটু পড়ি। যে তিনি লিখেছেন, আমার মতে শিবলিঙ্গের কন্ডোমের সাইজ ইউনিভার্সাল। কেউ কোনো কমেন্ট করতে চান অবশ্যই। এই? আমি বলবো যে আমি আমি বলবো আগেকার তো কন্ডম ছিল না, আমার মনে হয় তিনি কলা পাতা দিয়ে করতে চাইতেন, যেন তার কোনো ধরনের একটি গর্ভবতী না হয়। তার যে দেবীরা ছিল, কিন্তু ভুলবশত যে কলা পাতা মাঝে মধ্যে ছিঁড়ে যেত কিংবা হয়তো ভেঙে যেত, যার কারণে শাহবাগে এরকম কিছু কিছু মানুষের জন্ম হয়েছিল আর কি। তো আর কলা পাতার দুর্ঘটনার পর আমার মনে হয় না তখন কন্ডম ছিল। আচ্ছা, আহ, আমরা অনেকক্ষণ ধরে শিবলিঙ্গ নিয়ে কথা বলছি। ইজ দেয়ার এনি আনাদার টপিক এখন আমরা দেয়ার? আমি আমি বিনোদন বিদেশে নিয়ে এটার টপিকে ঢুকতে কথা চাচ্ছি, আপনারা যদি বলেন আমি আপনাদেরকে বিভিন্ন আহ চমকপ্রদ শিরোনাম পড়ে শোনাতে পারি এবং সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। ইয়েস, প্লিজ অবশ্যই গো সেটা অন হিডেন ভাই। বিষয় করতে হবে, আমরা আলোচনা করবো না। আচ্ছা, তাহলে আমি কি শুরু করব? জি, প্লিজ হিডেন ভাই। আচ্ছা, যদি আমরা প্রথমে লক্ষ্য করি, তো সেখানে আমি একটা সুন্দর শিরোনাম পেয়েছি, প্রকাশ হয়েছে 17 এপ্রিল 2024 সালের 17 এপ্রিল। সেটা হচ্ছে গুলশানের বারের সামনে 3 তরুণী মারামারি করার জন্য আটক হয়েছেন। আপনাদের কি মনে হয় 3 তরুণী বারের সামনে কি বিষয়ে মারামারি করতে পারেন? সুন্দর প্রশ্ন। তিন তরুণী গুলশানে বারের সামনে মারামারি করেছেন, কি নিয়ে মারামারি করতে পারে এই তিন তরুণী? আহ, কে আগে বলতে চান? আমি বলবো, জি, আন্ডারটেকল ভাই, প্লিজ গো অন। কে শিবলিঙ্গের উপর আগে বসবে, এই টপিকে তারা মারামারি করছে। হ্যাঁ, এটা খুব খুব সম্ভবত এটা হতে পারে। সেমাজ ভাই, আপনি যদি কিছু বলতে চান। সেমাজ ভাই, আচ্ছা সেমাজ ভাই হ্যালো বোধহয় আচ্ছা, আছেন সেমাজ ভাই, জি বলেন। ভাই, আমি কথা শুনি না কারো। সেমাজ ভাই, হিডেন ভাই বলেছেন যে গুলশানে একটি বারের সামনে তিনজন তরুণী মারামারি করছিল। কি নিয়ে তারা মারামারি করতে পারে সেটা নিয়ে প্রশ্ন করেছেন আমাদের হিডেন ভাই। আপনার কি মনে হয় কি নিয়ে মারামারি করছিল তারা?
শেমাজ ভাই বোধহয় আহ, বলতে পারছে না কোনো কারণে। আচ্ছা, হিরেন ভাই, আপনার আপনার নিজের কি মনে হয় কি নিয়ে মারামারি করছিল সেই তিন তরুণী? আমরা যদি একদম সরাসরি এই খবরটার মধ্যে চলে যাই, তাহলে দেখবো যে তারা তিনজনই মদ্যপ অবস্থায় ছিল, অর্থাৎ তারা নেশাগ্রস্ত ছিল। এবং সেই তিন তরুণী মদ্যপানের কোনো লাইসেন্স ছিল না। এবং তারা সম্ভবত লাইসেন্স ছাড়া আচ্ছা, তারা সম্ভবত এই মানে নেশাগ্রস্ত অবস্থায় তাদের যে একটা ভেতরের যে ভেতরের যে মনুষ্যত্ব বোধ তা জাগ্রত হয়ে গেছিল, যার জন্য তারা সকলের সঙ্গে মারামারি করে তারপর আপনার কথা শোনা যাচ্ছে না হিরেন ভাই, একটু জোরে কথা বললে ভালো হয়। তারা তারা নেশাগ্রস্ত অবস্থায় তাদের আসল রূপ বেরিয়ে এসেছিল, তাদের যে সত্যকারের মনুষ্যত্ব তা বেরিয়ে এসেছে, এবং মারামারির মাধ্যমে তারা তাও প্রকাশ করেছে। আচ্ছা, নেক্সট নেক্সট কোনো নিউজ নিউজ আছে আছে নাকি একটু বলেন হিরেন ভাই, নেক্সট নিউজ। জি, আমরা যদি দেখি আমাদের বিখ্যাত আমাদের সুপারস্টার, আমাদের দেশীয় সুপারস্টার মাহিয়া মাহি, তিনি বলেছেন তার একটা সুন্দর কথা, শিরোনাম এসেছে 17 এপ্রিল 2024-এ। তা হচ্ছে যে সম্পর্ক গোপন থাকলে বিষয়টা থাকে পবিত্র। আপনারা কি এর সাথে একমত? আমার আমি যদি ব্যক্তিগত মতামত দিই, আমার মনে হয় সম্পর্ক গোপন রাখার কোনো রিজন নাই, আর এর সাথে সম্পর্কটা পবিত্র হওয়ারও কোনো আহ, সম্পর্ক মানে রিলেশন নেই। সম্পর্ক হবে খোলামেলা। আমি এর আগেও বলেছি যে সেক্স করতে হবে সবার সামনে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। আপনি যদি সম্পর্কটা রিলেশনটা গোপনই রাখেন তাহলে ভালোবাসা ছড়াবে কেমনে? সো আমি এই মতের সাথে মাহিয়া মাহি, সরি, আমি আপনার সাথে একমত প্রকাশ করতে পারছি না এই বিষয়ে, কারণ আমার মত অনুযায়ী ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বিষয়, রিলেশন কখনো হিডেন রাখতে হবে না। আহ, চলে যাই আমরা আন্ডার টাইগারুল ভাইয়ের কাছে, আপনার কি মত? আমি বলবো, আমার মনে হয় মাহিয়া মাহি যে সম্পর্কটা গোপন রাখার কথা বলছেন সেটা হচ্ছে আহ নারীরা শিবলিঙ্গের উপর বসে ওই বিষয়টা গোপন রাখবে। কারণ ওটা যদি দেখায় ফেলে তাহলে শিবলিঙ্গের প্রতি ভালোবাসা মানুষ বুঝে যাবে এবং পবিত্রতা নষ্ট হবে। আমার মনে হয় গোপনে বসা উচিত না, শিবলিঙ্গ সবার সামনেই বসা উচিত। এবং বাসায় বাসায় একটা শিবলিঙ্গ থাকা উচিত। এবং শিবলিঙ্গের গুরুত্ব আসলে অনেক বেশি আমাদের জীবন। ধন্যবাদ। জি, আমার অনলি ফ্যান্সে গেলে কিন্তু আমরা শিবলিঙ্গের মানে ভরা দেখি। আমাদের সবার আচ্ছা, বাসায় তাদের মতন আপনি শিবলিঙ্গ ভরে রাখা উচিত। আচ্ছা, ভানু আচ্ছা সিংহ কেউ ভাই যদি একটা কথা লিখেছেন, দিদি মাহিয়া মাহির সম্পর্ক তো আর গোপন নেই। ও মাহিয়া মাহির এল সম্পর্ক জি, আমরা যদি গোপন দেখি নেই, এত আ- আ- এত আ- সত্য কথা আমরা বলতে চাই না। আচ্ছা, যাই হোক, হিরেন ভাই কিছু বলতে চাচ্ছেন? যে আমরা যদি আমি দেখি কিছু বলতাম ভাই। আচ্ছা, সীমান্ত ভাইকে সময় দেওয়া হোক। আচ্ছা, হ্যাঁ, সীমান্ত ভাই অনেকক্ষণ চুপ ভাই, আছেন, আপনার আমি মনের কথা বলুন। আমি আমি খালিদ খারান ভাইয়ের সাথে একমত ভাই। ভালোবাসা খালিদ যত লুকানো কারহান ভাই, হবে, আমার নাম খালিদ কারহান। হ্যাঁ, প্লিজ গো অন। আচ্ছা, ভালোবাসা যত লুকানো হবে, যত গোপন হবে, তত বেশি জিনিসটা পাপ হবে, তত বেশি গুনাহ হবে, তত বেশি আরো নেগেটিভিটি ছড়িয়ে পড়বে। আর দুঃখিত, যতটা আপনি কেউ উন্মুক্ত মেনে নিতে হবে, পারেন। তত আমরা ভালো। টাইগার ভাই আপনার পরে কথা বলেন, সীমান্ত ভাই জি বলেন। হ্যাঁ, উন্মুক্ত এই জিনিসটা ভালো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আন্ডার টাইগার ভাই আপনি কিছু বলতে চেয়েছিলেন, এখন বলুন। ও খালি গুনা গুনা বলে কেন? মানে উনি খালি গুনা গুনা, গুনা তো আরবি শব্দ এবং আমি তো সেটা সহ্য করবো না। একদম, একদম। আমরা আরবি বা মৌলবাদী এইসব শব্দ আহ, ভাই ব্যবহার আমি কম করার ভাই ট্রাই করব। আপনি মাত্র বের হলেন, সীমান্ত ভাই বলুন। রমজান মাস শেষ হলো, রমজান মাস শেষ হলো আর আপনি মাত্র বের হলেন।
হিডেন আমরা ভাই, আপনি অবশ্যই পরবর্তী এই দিন। খবর আমাদেরকে পাঠ করে শোনান প্লিজ। জি, জি। আমি আসলে খবরেরই খোঁজে রয়েছি। আমি কিন্তু একটা কথা ভানু সিংহের সাথে একমত পোষণ করছি যে মাহিয়া মাহি সম্পর্ক কিন্তু আসলেই আর গোপন নেই। আমরা যদি দেখি যে মাহিয়া মাহির সাথে বেশ কিছু একদম আমাদের গোপন নেই, 20 MB। হিডেন ভাই আগে কথা বলুন। আচ্ছা, মাহিয়া মাহির সম্পর্কের সাথে আমরা যদি দেখি যে আপনার বিভিন্ন নেতাদের সম্পর্ক জড়িয়ে যায় এবং সেটা হয় বেশ রোমাঞ্চকর, মানে রোম্যান্স ধর্মী সম্পর্ক। আমি আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, তবে আমার আমার তাই মনে হচ্ছে, কারণ বিভিন্ন সময় সেরকমই খবরাখবর আমাদের সামনে এসেছে। তো ভানু সিংহ ভাই কথাটি যথার্থ বলেছেন। হ্যাঁ, একদম একদম যথার্থ কথাবার্তা চলছে এখানে। এত সত্য কথা বলা উচিত না। যাই হোক, হিরেন ভাই, জি, পরের খবরটা পাঠ করুন প্লিজ। জি, জি, জি। আমি আমি একটা বেশ দারুণ খবর পেয়েছি আমাদের প্রিয় ভারতীয় একজন অভিনেত্রীকে নিয়ে। তো সেই ভারতীয় অভিনেত্রীর কে নিয়ে তৈরি হওয়া খবরটির শিরোনাম প্রকাশিত হয়েছে 18ই এপ্রিল 2024 সালে। তা হচ্ছে যে অন্তঃসত্ত্বা হওয়া অবস্থায় শুটিং সেটে দীপিকা পাড়ুকোন। তো আপনারা কি মনে করেন, এটা কি তার কেমন, তার মানে ব্যক্তিত্বটা কিভাবে তিনি ফুটিয়ে উঠেছেন অন্তঃসত্ত্বা অবস্থায়ও তিনি শুটিং করে আমাদেরকে সিনেমা উপহার দিতে ব্যস্ত। তো আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? আমার মনে হয় তিনি তার প্যাশন কে ফুটিয়ে তুলছে, এবং তিনি হিন্দু ধর্মকে কিন্তু একভাবে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, যে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, আপনি কারো দ্বারা মানে কোনো রুলস আপনি মানবেন না, আপনি যা চাবেন তাই করতে পারবেন। এই দিক দিয়েও কিন্তু তিনি হিন্দু ধর্মটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো আই ফুলি সাপোর্ট হার। আন্না টাইগার ভাই, আপনার কি মত? আমি সবার আগে জানতে চাই সে যে অন্তঃসত্ত্বা হয়েছে, তাকে 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 সাধুবাদ জানাই, এবং তার চেয়েও বেশি সাধুবাদ জানাই এই কারণে, কারণ তার সন্তানের বাবাকে আসলে কেউই জানে না, কারণ সেই আমাদের হিন্দু ধর্মের প্রাণ কেন্দ্র। সন্তানের বাবা কি হবে একজন হিন্দু নারী, তার পিতৃ পরিচয় কেউই জানে না। এটা আমাদের হিন্দু ধর্মকে একদম মানে প্রতি মুহূর্তে ফুটিয়ে তুলবে এই বিষয়টা, জাউরা হওয়ার বিষয়টা, জারজ হওয়ার বিষয়টা। এটা একটা খুবই পবিত্র পবিত্রতার লক্ষণ আমি মনে করি। এবং অবশ্যই তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন, তিনি আমি জানেন। জানি ভাই, আমি জানি কে বাপ। আপনাকে বলার সময় দেওয়া হবে, আমি সীমাজ, বলিনি। হ্যাঁ, জি, আন্না টাইগার হ্যাঁ, ভাই, তো আপনি শেষ করুন। যেটা আমি সীমাপুর কথা শেষ করে দেবো, যে অন্তঃসত্ত্বা হয়েছেন, এবং এটা তিনি অবশ্যই শুটিং এ যাবেন। তিনি চাইলে আরো আরো 2-3 জনের সাথে সেক্সও করতে পারেন, কারণ তার সেই স্বাধীনতা রয়েছে, যেটা একজন মুসলিম নারীর নেই। সুতরাং আমি আবারও বলবো যে হিন্দু ধর্ম সেরা, এবং মুসলিম ধর্মের কোনো স্বাধীনতা নেই, এবং সেটি একটি ভাও ধর্ম। ধন্যবাদ। জি, আন্না টাইগার ভাই খুবই সুন্দরভাবে কথাগুলো বললেন। সীমাজ ভাই, আপনার কথা বলুন। আপনি জানেন কে দীপিকা পাডুকোনকে অন্তঃসত্ত্বা করেছে? আপনি বলুন এখন কে। এটা সবার বাপই একমাত্র শিব, শিব। হুম, অবশ্যই। আরো কিছু বলুন সীমাজ ভাই, শুধু মূলত এটুকু বললে হবে? মহাদেব, মহাদেব। হ্যাঁ, মহাদেবী সকল বাচ্চার পিতা, না মানে হিরেন ভাইয়ের আসল যে পিতা। প্রশ্নটা ছিল যে সে অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও সে শুটিং করছে, মানে এই বিষয়টার উপর আপনার ধারণা কি, আপনার আহ, ব্যক্তিগত অপিনিয়নটা কি, সেটা একটু যদি বলতেন। না, আমি আর কি এটা এটা সমর্থন করতে পারি না আমি আসলে। আপনি করতে পারেন না কেন? কেন করতে পারেন না? ভাই এটা আসলে আমার মোটা মানুষদের ভালো লাগে না ভাই। ওই সময় আর কি একটু মোটা হয়ে যায়, তো দেখলেই আমার ভালো লাগে না। মোটা মানুষ ঘরের ভিতরেই ভালো। তার আপনার উপর দিয়ে একটা ব্যক্তিগত মেয়ে, অপিনিয়নকে আমরা সম্মান করি। হ্যাঁ, আন্ডারটেকুল ভাই, যদি বলতেন কিছু। মোটা মানুষ, তার উপর দিয়ে আর একবারে তার উপর দিয়ে মেয়ে, তো রান্না করে থাকাই উচিত। আপনারা
একটু কিন্তু কনজারভেটিভ কথাবার্তা বলতেছেন। উই ডোন্ট ডু দ্যাট হিয়ার। আচ্ছা হিরেন ভাই, এই আপনার আপনার ব্যক্তিগত অপিনিয়ন গুলো একটু বলেন, শেয়ার করেন প্লিজ। জি, আমি মনে করি যে আপনার দীপিকা পাডুকোন বেশ সাহসের একটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তিনি অন্তঃসত্ত্বা, তার উপরে তিনি শুটিং করছেন, এবং শুটিং এর মতো একটা মহান কাজ যেখানে নিজেকে প্রদর্শন করে বেড়ানো হয়, যেটা কিনা আমরা যদি সনাতন বা হিন্দু ধর্মের দিকে দেখি, তা কিন্তু আপনার বেশ মানে সাপোর্টিভ সনাতনের, মানে এই কনসেপ্টটা হিন্দু ধর্মের নৈতিকতার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। এবং সেখানে যেখানে আপনার শুটিং এর মতো একটা পবিত্র কাজ, যেখানে কিনা নিজেকে প্রদর্শন করে বেড়ানো হয়, যেটা কিনা হিন্দু ধর্মের মেইন আপনার আহ, মানে একদম এম, হিন্দু ধর্ম যেটার উপর বেস করে তৈরি করা হয়েছে, যে নিজেকে প্রদর্শন করা সুন্দরভাবে সঠিকভাবে, এবং নিজের দেহের প্রতিটা অঙ্গ আপনার সুন্দর, এবং সেটা আপনার সবার সামনে উপস্থাপন করাটা বেশ পবিত্র কাজ, তাই না? তো তিনি মানে দীপিকা বেশ সাহসী পদক্ষেপ নিয়েছে, আমি এর জন্য তাকে সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে প্রতিটা নারীর উচিত এভাবে অন্তঃসত্ত্বা হয়ে আসা, এবং শুটিং করে নিজেকে প্রকাশ করা সবার সামনে। ধন্যবাদ। জি, একদম দারুণ 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 কথা বললেন আমাদের হিরেন ভাই। এনি আদার নিউজ হিরেন ভাই ইউ জি, হ্যাভ? আমি আমি এতক্ষণ ধরে আমি প্রথম আলোর বেশ কিছু শিরোনাম পড়ছিলাম, এখন আমি কালের কণ্ঠে শিফট হতে চাই। সেখানে জোরে সেখানে বলুন, একটা, আমরা শুনছি না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, জি যাচ্ছে অবশ্যই। যাচ্ছে ভাই, কন্টিনিউ। আচ্ছা, আচ্ছা, তো আমি এতক্ষণ ধরে প্রথম আলোর বিভিন্ন শিরোনাম পড়ছিলাম, তো এখন আমি কালের কণ্ঠে শিফট হচ্ছি। সেখানে সেখানে একটা শিরোনাম যেটা প্রকাশিত হয়েছে 17 এপ্রিল 2024 সালে, তা হচ্ছে শুটিং এ আহত প্রিয়াঙ্কা চোপড়া এবং তার কপাল ও গালের একপাশে ছোপ ছোপ রক্তের দাগ, চোখে মুখে ক্লান্তি। আপনাদের কি মনে হয় কি হতে পারে? গ্যাং ব্যাং, সরি। আমার মনে হয় সে মানে বেশি হার্ড ওয়ার্কিং করতে গিয়ে এরকম অবস্থায় পড়েছেন, এই 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 তার পরিণতি। বাট ইটস অনেস্ট ওয়ার্ক, যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন, যখন আপনি অনেস্ট ওয়ার্ক করবেন, এইসব ছোটখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতেই হবে। আই অ্যাপ্রিসিয়েট হার অনেস্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। আন্না টাইগল ভাই, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে শিবলিঙ্গের উপরে দাঁড়াই ছিল এবং তার থেকে পড়ে গেছে, কারণ সাধারণত এরকম ব্যথা, এবং যেহেতু আপনি বলেন ছোপ ছোপ লাল দাগ, হতে পারে তার সাইকেল চলছিল এবং সেই কারণে হয়তো তার যৌনাঙ্গ শিবলিঙ্গের উপর ঠাস করে পড়ে যায় এবং রক্তগুলো তার চোখে মুখে ছিটিয়ে পড়ে। খুব ভালো এই ব্যথা, এটা এটা একটা পবিত্র পবিত্র ব্যথা এবং প্রেমের ব্যথা, এটা পাওয়া উচিত। জি, ধন্যবাদ। আমাদের ভানু সিংহ ভাই লিখেছেন, আমাদের কিবোর্ড যোদ্ধা। আমাদের জাতীয় জাদুঘরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের কিছু ভাস্কর্য আছে। নগ্ন দেবী, আহ, নগ্ন দেবীর কয়েকটি এবং একটি শিবলিঙ্গ দেখা যায় সেখানে সেখানে তাই বলা যায় বাংলাদেশ শুধু মুসলিম রাষ্ট্র, এটাই ভুল ধারণা। তো তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, এটা ভুল ধারণা, কারণ আমাদের জাতীয় জাদুঘর সেখানে কিন্তু আহ শিবলিঙ্গ এবং নগ্ন দেবীর ভাস্কর্য আছে। তো আপনাদের কি মনে হয়? আপনারা এটার হিডেন ভাই যদি কিছু বলতেন এ ব্যাপারে। জি, জি, আমি আমি আসলে সহমত পোষণ করছি আমাদের ভানু সিংহ কিবোর্ড যোদ্ধা ভাইয়ের সাথে, যে শিবলিঙ্গ, যেহেতু আমরা যদি জাতীয় জাদুঘর সহ যে কোনো জাদুঘর যদি আমরা একটু ভিজিট করতে চাই, দেখবো যে বিভিন্ন নারী আহ, মূর্তি হিডেন ভাইয়ের রয়েছে। কথা শোনা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে এখন? যেটাই জি করে জি, যাচ্ছে যাচ্ছে। যে কথাটা হচ্ছে যে আমি আমাদের কিবোর্ড যোদ্ধা ভাইয়ের সাথে সহমত পোষণ করছি, যে আমাদের জাতীয় জাদুঘর সহ প্রতিটি জাদুঘরে আপনার আহ, আপনার বেশ নারী মূর্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং বাংলাদেশ কিন্তু সংবিধান অনুযায়ী একটা মুসলিম দেশ, কিন্তু এখানকার যে সংস্কৃতি, এখানকার যে চলাফেরা, সবকিছুই কিন্তু আপনার হিন্দু সহ মানে হিন্দু অর্থাৎ সনাতন ধর্মের সাথে যায়। তো
এটা কিন্তু বেশ দারুণ যে বাংলাদেশ একটা মুসলিম দেশ কাগজে কলমে হওয়ার পরও হিন্দু ধর্মটা, যেটা কিনা আসল ধর্ম, পবিত্র ধর্ম, সেটাকে এভাবে তুলে ধরছে। তো আমি আসলে বেশ উৎফুল্ল তা অনুভব করছি এই খবরটা আবার স্মৃতিতে আনার পরে। জি, দারুণ। আমরা ফিরে যাই প্রিয়াঙ্কা চোপড়ার খবরটাতে। আহ, সেমাজ ভাই, কিছু বলুন। প্রিয়াঙ্কা চোপড়ার মুখে, কপালে লাল লাল রক্তের ছোপ, তো আপনার কি শেমাজ মনে হচ্ছে? ভাই আমাদের মধ্যে বর্তমানে উপস্থিত নেই। ও, দে আর সীমান্ত ভাই নেই। আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তার মাগফিরাত। ওকে, আন্ডারটেগল ভাই, তো কিছু বলেন ভাই। আমি যা বলবো সেটা হচ্ছে, আমরা তো সবাই আসলে কম বেশি পূজা টুজা করি, কিন্তু সত্যি কথা বলতে যে পূজাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিবলিঙ্গের পূজা। ধন্যবাদ। জি, আচ্ছা, ঠিক আছে। আমাদের মিটিং এর আর মাত্র 4 মিনিটের মতন আছে। আপনারা কি বলেন, আমরা কি কন্টিনিউ করব নাকি করব না? আমরা এই 4 মিনিট বা 3.5 মিনিট যে সময়টা আছে সেটা কিনা আমরা আমাদের নিজেদের আহ আজকের দিকটা তুলে ধরতে চাই, যে আমরা আজকে কি কি জিনিস নিয়ে কথা বলেছি এবং কতটুকু যুক্তিযুক্ত ছিল। আমরা শুরু করতে পারি মধু আন্ডার টাইগরুল ভাইকে দিয়ে। শিবলিঙ্গ। ধন্যবাদ। আমাদের ভানু সিংহ ভাই কি কিছু বলতে চান না আমাদের আজকের মিটিং এর বিষয়ে? আমি ধারণা করি যে তিনি আমাদের লিখে আবারও আমাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা, খালিদ কারহান ভাই, আপনি আপনি কি মনে করেন শিবলিঙ্গ সহ যাবতীয় যে হিন্দু ধর্মের বিষয়াদি, এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? আপনি তো সবার এতক্ষণ ধরে বিভিন্নভাবে ধরে ধরে জিজ্ঞেস করছিলেন, আপনার বিষয়টা জানতে চাচ্ছি, আপনার মতামতটা জানতে চাচ্ছি হিন্দু ধর্ম এবং শিব মহাদেব এবং এই বিষয়াদি সম্পর্কে। জি, অবশ্যই। আহ, আহ, এটা টপ নচ একটা জিনিস। কোনো কিছুই এর থেকে ভালো এটা বলা যায় না আসলে। আহ, এটা যে পরিমাণের আহ, সংস্কৃতির সাথে জড়িত প্রথমত, এবং বর্তমান দুনিয়া, বর্তমানে যেই আহ, আমাদের সমাজের যে পরিমাণের খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার মোকাবেলার জন্য আমাদের এই হিন্দু ধর্ম এবং শিবলিঙ্গের প্রয়োজনীয়তা খুবই বেশি। আমি তাই মনে করি যে এই দুইটা জিনিসকে আমরা অবশ্যই সম্মান করতে হবে। এবং যারা করবে না, মূলত দেখা যাচ্ছে বর্তমান সমাজে যে হিন্দু ধর্ম এবং শিবলিঙ্গের সম্মান করছে না, বরং এসব নিয়ে মজা মজা মশকরা করতেছে। তো আমি মনে করি যতদিন এসব নিয়ে মজা মশকরা হবে, ততদিন আমাদের এই সমাজে ভালো কিছু হবে বলে মনে হয় না। কিন্তু বর্তমান সমাজের বাস্তবতা এটাই যে তারা শিবলিঙ্গ এবং হিন্দু ধর্ম নিয়ে মজা করে। আমি মনে করি যতদিন পর্যন্ত এটা দূর হবে না, ততদিন পর্যন্ত সমাজে ভালো কিছু হবে না। তাই দ্যাটস মাই স্ট্যান্ড যে শিবলিঙ্গ এবং হিন্দু ধর্ম, এই দুইটাকে আমাদের আগের মতন গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। সবার বাসায় শিবলিঙ্গ থাকা জরুরি, জরুরি এবং জরুরি। আমাদের ভানু সিংহ ভাই আরেকটা কথা বলেছেন এখানে, যে আমি আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে খুব ভালো অনুভব করছি। আশা করি পরবর্তী পডকাস্টেও উপস্থিত থাকতে পারবো। যেহেতু আমাদের বেশ সময় নেই, তাহলে আমি শেষ কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা দেখছেন বর্তমানে ভিডিওটি, তারা অবশ্যই, যদি আপনার পরবর্তী পডকাস্টে আমাদের ভানু সিংহ ভাইয়ের মতন জয়েন হতে চান, তাহলে নিচে আপনাদের জিমেইল এবং আপনাদের নাম লিখবেন। আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, এবং পরবর্তী পডকাস্টে আপনিও থাকতে পারেন আমাদের সাথে। তো যেহেতু আর 40 সেকেন্ডের মতন আছে, আমি চাচ্ছি শেষ করে দিতে। হিরেন ভাই, লাস্ট একদম ছোটভাবে কিছু বলেন। জি, আজকের টপিকের মাধ্যমে আমি মনে করি আমাদের সবার জ্ঞান আরো বেশি সমৃদ্ধ হয়েছে এবং আমরা আমাদের যথার্থ দিকটা অনুভব করতে পেরেছি। আমি উচিত আমার মনে করি সবারই উচিত এই শিবলিঙ্গ এবং হিন্দু ধর্মের যাবতীয় বিষয়াদি সঠিকভাবে পালন করা। ধন্যবাদ।
জি, আনাটাই ভাই, একদম সংক্ষিপ্ত ভাবে কিছু বলুন, একদম সংক্ষিপ্ত। শিবলিঙ্গ। ধন্যবাদ। জি, ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে চাচ্ছি।